নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুচেতনা রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি জেলার সারাদিন। শুরুতেই চোখ রাখবো হেডলাইন্সে। গুরু নানকের জন্মদিনে 3 কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর। জেলায় জেলায় উচ্ছ্বাস চাষীদের। নরেন্দ্র মোদীর অহংকার ভেঙেছে, কৃষি আইন বাতিলে কৃষকদের ঐতিহাসিক জয়। প্রতিক্রিয়া প্রাক্তন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসুর। শুধু কৃষি আইন প্রত্যাহার নয়, আন্দোলনে মৃত কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণের দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। কৃষি আইন প্রত্যাহারে এত সময় নিল কেন? ঔদ্ধত্য দেখে আইন করেছিল বিজেপি সরকার, তোপ সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। জমি বিবাদে 2 পরিবারের সংঘর্ষে 1 ব্যক্তির মৃত্যু। জলপাইগুড়ির গড়ালবাড়িতে একাধিক বাড়িতে ভাঙচুর ও আগুন। রাস্তা সম্প্রসারণে জমি মাপতে গিয়ে ধূপগুড়িতে বাধার মুখে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের। রায়নায় ব্যবসায়ী খুনে বিহার থেকে 2 অভিযুক্ত গ্রেফতার। দুজনেরই বাড়ি কলকাতা নারকেলডাঙ্গায়। বিস্তারিত খবরে যাবো একটা বিরতির পর, সঙ্গে থাকুন। 2020-তে 3টে কৃষি আইন প্রণয়ন করে মোদী সরকার। এরপরেই মোদীর সমালোচনার পথে নামেন কৃষকেরা। দিন রাত চলে আন্দোলন। পাঞ্জাবে প্রথম বিরোধিতা শুরু হলেও পরে তা ছড়িয়ে পড়ে দেশের বিভিন্ন প্রান্তে। সংসদে তো বটেই, ঘরে বাইরেও এই আইনের বিরোধিতার চাপে পড়ে মোদী সরকার। কার্যত বাধ্য হয়ে গুরু নানকের জন্মদিনে এই 3টে কৃষি আইনে প্রত্যাহারের ঘোষণা করেন স্বয়ং প্রধানমন্ত্রী। সেই ঘোষণার পরই রাজ্যের বিভিন্ন প্রান্তে আনন্দে মেতেছেন কৃষকেরা। দীর্ঘ 11 মাস পর এলো সাফল্য। 11 মাস ধরে কৃষকরা লড়াই চালিয়ে যাচ্ছিলেন পাঞ্জাব সীমান্তে, দিল্লি হরিয়ানা সীমান্তে। রাত দিন জেগে এক করে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। আন্দোলনের কারণ কী ছিল? যে কেন্দ্রীয় সরকার 3টি বিল এনেছিল কৃষকদের বিরুদ্ধে। সেই 3টি বিল কৃষকরা বলছেন কালা বিল। এই 3টি বিল যদি আনা হতো তাহলে কিন্তু কৃষকদের এই ফসল সমস্তটাই চলে যেত কর্পোরেট মালিকদের হাতে, যার ফলে কৃষকরা আজকে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। প্রধানমন্ত্রী যে 3টে আইন এনেছিল, সে 3টে আইন খুবই আমাদের বিপজ্জনক। যেহেতু সরকার তুলে নেওয়ার পর এই আইনটা আমাদের খুবই ভালো হলো। তা এই জয় সারা ভারতবর্ষে জয়। এই 11 মাস ধরে বহুবার কৃষকরা কিন্তু কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনায় বসেছেন, কিন্তু কোনো ফলপ্রসূ আলোচনা হয়নি। তাই বারবার কিন্তু এই অবস্থানে এই অবিচলে অনড় থেকেছেন এই কৃষকরা। অবশেষে 11 মাস পর কৃষকদের এই আন্দোলনকে মান্যতা দিয়ে প্রত্যাহার করে নিল কেন্দ্র, যার ফলে কৃষকদের মনে আজকে একটা খুশির হাওয়া। এ যেন এক নতুন সূর্যোদয়। হ্যাঁ, ভারতবর্ষের ইতিহাসে শুক্রবার সকাল সকাল একেবারেই নতুন সূর্যোদয় হলো বা এক নতুন ইতিহাস গড়লো, সেটা বলা যেতে পারে। তার কারণ দীর্ঘদিন ধরে কৃষি আইন নিয়ে কার্যত গোটা দেশ জুড়ে উত্তাল হয়েছিল, উত্তপ্ত হয়েছিল। ঠিক সে জায়গায় দাঁড়িয়ে অবশেষে বিজেপির কেন্দ্রীয় সরকার পিছু হাঁটল এবং একেবারে যদি বলা যেতে পারে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি কৃষি আইন যে প্রত্যাহার তিনি ঘোষণা করলেন। অবশ্যই এই খবর নিয়ে একেবারেই সবচেয়ে বেশি যারা খুশি হওয়ার কথা, বিশেষ করে পশ্চিমবঙ্গের প্রত্যন্ত একেবারে এলাকার যারা মানুষ, যারা চাষি, যারা একেবারেই বলা যেতে পারে যে সরাসরি মাঠে লাঙলে চাষ করে যারা ফসল ফলায়, তারা সবচেয়ে বেশি খুশি। সেই সমস্ত মানুষগুলো ঠিক কী বলছেন আমরা সরাসরি কথা বলে নেব। আজকে তো দেশের প্রধানমন্ত্রী কৃষি আইন প্রত্যাহার করলেন, কি বলবেন এই নিয়ে? এ নিয়ে ওনাকে ধন্যবাদ। আর কি ধন্যবাদ। হ্যাঁ, মানে কতটা ভালো হলো আপনাদের? একবার 100% ভালো হলো, এর থেকে আর ভালো হয় না কিছু। এরা যা হয়েছে ভালোই হয়েছে। হ্যাঁ, এতে আমরা খুশি হয়েছেন? একবার 100% খুশি। ভালো খবর, কারণ এগুলা হচ্ছে যে উৎপন্ন ফসল এদেরকে বিক্রি করতে হইতো, সেটা নিজের ফসল নিজেই বিক্রি করা হবে। এই জন্য খুশি হব আর কি। অবশেষে পিছু হাঁটল কেন্দ্রীয় বিজেপি সরকার, দেশের প্রধানমন্ত্রী। খুব স্বাভাবিকভাবেই কিন্তু বীরভূমের যে সমস্ত চাষিরা রয়েছেন, যারা সরাসরি কিন্তু চাষ করে ফসল উৎপন্ন করেন, তারা কিন্তু অত্যন্ত খুশি। অবশেষে কৃষক আন্দোলনের কাছে নতি স্বীকার করল কেন্দ্র। দীর্ঘ 1 বছর 2 মাসের আন্দোলনের
আজ ইতি টানলেন প্রধানমন্ত্রী। আজ সকালে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে তিনি 3টি কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করলেন। সাথে সাথে কৃষক মহলে আনন্দের ছোঁয়া। কৃষকদের পক্ষ থেকে জানানো হয়েছে এই আন্দোলন করতে গিয়ে তাদের অনেক কৃষকের প্রাণ দিতে হয়েছে। তাদের প্রাণের বিনিময়ে তাদের এই জয়। দীর্ঘ 1 বছর 2 মাস পরে অবশেষে কৃষকদের জয় আসলো। কেন্দ্রের কৃষি কালা আইনের প্রতিবাদে বহু কৃষকের প্রাণ চলে গেছে। কখনো পুলিশি লাঠিচার্জ, কখনো আবার ট্র্যাক্টর চালিয়ে যাওয়া, আবার কখনো কৃষকদের আত্মহত্যা। এই বলিদানের মধ্য দিয়ে অবশেষে 47-এর পর আবার 2021 কৃষকদের স্বাধীনতার জয় আসলো। এখানে বহু কৃষক কৃষিকাজের ওপর নির্ভরশীল। কখনো সীমান্তে অবরোধ বিক্ষোভ, আবার কখনো কথা সাহিত্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের গলায় মালা দিয়ে অবস্থান বিক্ষোভ, কখনো কেন্দ্রের কৃষি আইনের প্রতিলিপি পুড়িয়ে তাদের আন্দোলন দীর্ঘ থেকে দীর্ঘতর করেছে। অবশেষে জয় এসেছে। এই আইনটা তুলে নেওয়ার জন্য আমরা চাষিদের পক্ষ থেকে খুব ভালো হয়েছে এটা বলবো। আর মানে সরকার এটা করেছে, মানে আমাদের খুবই ভালো হয়েছে, কারণ আমরা এতে উপকৃত হতাম না, আরও ক্ষতি হতো। যে আইনটা তুলে নিয়েছে ভালো করেছে, সেটা আমাদের উপকার, বা আমরা চাষবাস করে খাই, চাষের পক্ষে আমাদের সুবিধা হয়েছে। কৃষকদের আন্দোলন আত্মবলিদান ব্যর্থ হলো না। অবশেষে সরকার বিল প্রত্যাহার করায় কৃষকদের আন্দোলন সফল হলো বলে মনে করছে কৃষক সমাজ। সফল হলো, সফল হলো, সফল হলো, কৃষকদের জয় হলো, জয় হলো, জয় হলো, কৃষক আন্দোলন সফল হলো, সফল হলো, সফল হলো। বিতর্কিত 3টি কৃষি আইন বাতিল ঘোষণা করে দিল কেন্দ্র সরকার। প্রধানমন্ত্রীর এই ঘোষণায় হাসি ফুটেছে চাষিদের মধ্যে, কেননা দীর্ঘদিন ধরে এই আন্দোলনে উত্তপ্ত হয়েছিল রাজধানী দিল্লি, এবং জেলার কৃষকরাও এতে আনন্দিত। জেলার কৃষকদের কি প্রতিক্রিয়া আমরা জেনে নেব তাদের কাছ থেকেই। আমাদের ব্যক্তিগত স্বাধীনতায় মালটা বিক্রি করতে পারবো যে কোনো পারপাসে, সরকারের অধীনে থাকতে হবে না, এর জন্য আমরা খুশি। স্বাধীনভাবে চাষটা হবে, আমাদের মালটা আমাদের ইচ্ছা অনুযায়ী বেচতে পারবো, কারো অধীনে থাকতে হবে না। 2020 সালে সেপ্টেম্বর মাসে বিতর্কিত কৃষি আইন উভয় সংসদে পাশ করে নেয় কেন্দ্র সরকার। তারপরেই মাঠে নামে গোটা দেশের কৃষকরা। সেই আন্দোলন এতদিনে সফল হলো। দেশের বিভিন্ন রাজ্যের পাশাপাশি মুর্শিদাবাদের চাষিরাও খুশি কৃষকের এই আইন প্রত্যাহারে। কেন্দ্রের যে 3টে কৃষি বিল, সেই কৃষি বিল প্রত্যাহারের দাবি জানিয়েছিলেন কৃষকরা। আন্দোলন থেকে অনড় ছিলেন তারা। বিভিন্ন বাধাকে উপেক্ষা করেই তারা কিন্তু আন্দোলন জারি রেখেছিলেন। আন্দোলনরত কৃষকরা অবশেষে সেই যে তাদের যে দাবি, সেই দাবিকে মান্যতা দিতে বাধ্য হলেন কেন্দ্রীয় সরকার। আজকে কেন্দ্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেন যে 3টে কৃষি বিলকে প্রত্যাহার করা হলো। স্বাভাবিকভাবেই কিন্তু প্রশ্ন উঠছে যে তাহলে কি প্রধানমন্ত্রী কৃষকদের যে চাপ, সেই চাপের ফলে নত স্বীকার করলেন, সেই চাপের কারণেই কি নত স্বীকার করলেন? তবে যাই হোক, কেন্দ্রের কৃষি বিল যে প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার, তাতে কিন্তু খুশির হাওয়া বাঁকুড়া জেলার কৃষকদের মধ্যে। শাসক দলের কর্মী সমর্থকরা, নেতারা যারা কৃষকদের একদম মাঠে এসে কৃষকদেরকে গামছা দিয়ে বরণ করে মিষ্টিমুখ করিয়ে মূলত একটা উৎসবের আমেজ বা শুভেচ্ছা জানালেন এবং দাবি তুললেন। তৃণমূল থেকে দাবি তোলা হলো এই জয় কৃষকদের আন্দোলনের জয়। বিগত 1 বছর ধরে যে আমাদের কৃষকরা আন্দোলন করে চলেছে, তার জন্য যে তার একটা সফলতা সেটা পাওয়া গেছে। আমরা খুবই আনন্দিত যে বিল উনি পাস করেছিলেন, সেই বিল আজ ওনাকেই প্রত্যাহার করতে হয়েছে। উনি বুঝতে পেরেছেন যে কৃষক ছাড়া এ দেশ কিছুই নয়। এটা কৃষকদের জয়। আমি ধন্যবাদ দেব ভারতবর্ষের আপামর কৃষকদেরকে, বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, পশ্চিমবঙ্গের কৃষকেরা যেভাবে কেন্দ্রীয় সরকারের এই অমানবিক কৃষি বিলের বিরুদ্ধে তারা প্রতিবাদ জেহাদ করেছেন, এটা তাদের আন্দোলনের জয়, তাদের মানে কি বলবো, হৃদয়ের জয় হয়েছে বলে আমরা মনে করি। স্বাভাবিকভাবেই মিষ্টি মুখকে নিয়ে শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে রাজনৈতিক তরজা। তবে তরজা যাই হোক না কেন, এই জয় কৃষকদের, এটা কিন্তু বলছেন কৃষকরা। এছাড়াও হুগলি, পশ্চিম মেদিনীপুর সহ অন্য জেলাগুলিতেও উচ্ছ্বাসে মেতেছেন কৃষকেরা।
তৃণমূল, কংগ্রেস, সিপিএম সহ কেন্দ্র সরকারের বিরোধী দলের নেতারাও মোদী সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও তুলেছেন দূরদর্শিতা নিয়ে প্রশ্ন। কলকাতা টিভি। বিস্তারিত খবরে যাব একটা বিরতির পর, সঙ্গে থাকুন। কেন্দ্রের কৃষি আইন বাতিল এক কথায় কৃষকদের ঐতিহাসিক জয়। এই আন্দোলন আগামী দিনে যুব সমাজকে পথ দেখাবে। কৃষকদের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছেন নরেন্দ্র মোদী। তার অহংকার ভেঙে গিয়েছে। তবে এই আন্দোলনে যে কৃষকেরা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়াতে হবে কেন্দ্রকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কৃষকদের পাশে থেকে আন্দোলনকে সমর্থন জানিয়েছেন। আমাদের প্রতিনিধি জগন্নাথ সামন্তের মুখোমুখি হয়ে কৃষি আইন প্রত্যাহার নিয়ে এমনই প্রতিক্রিয়া রাজ্যের প্রাক্তন কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসুর। এই যে কৃষি বিল অবশেষে প্রত্যাহার করলো, কি বলবেন এ বিষয়ে? আমি প্রথম যে কথা বলতে চাই সেটা হচ্ছে যে স্বাধীনতা উত্তর ভারতবর্ষে একটানা 1 বছর একটি কৃষক আন্দোলন চলেছে। কৃষক আন্দোলনের মূল দাবি ছিল 3টি কৃষি আইন প্রত্যাহার, কিন্তু কৃষকরা তারা এটা বুঝেছিলেন যে 3টি কৃষি আইন আমাদের দেশের কৃষকদের কর্পোরেট সেক্টরের হাতে বেচে দেবে। কৃষকের জমি, কৃষকের মেহনত, কৃষকের ফসল, এই সব কিছুই নিয়ন্ত্রণে চলে যাবে কর্পোরেট হাউসগুলোর। এই আন্দোলন চালাতে গিয়ে প্রায় 6 শতাধিক আন্দোলনরত মানুষ মারা গেছেন। আজকে তাদের কথাও মনে পড়ছে যে তাদের মৃত্যু, সেই মৃত্যু মহান মৃত্যু। তারা একটা আন্দোলন করে দেশকে বাঁচালেন। এই কৃষি আইন বাতিল মানে দেশ বাঁচল নরেন্দ্র মোদীদের আক্রমণ থেকে। ফ্যাসিবাদী কেন্দ্রীয় সরকার, আরএসএস, বিজেপির যৌথ সরকার, তাদের হাত থেকে গোটা দেশকে বাঁচাতে আজকে কৃষকরা যেভাবে পথে নামলেন, এটা একটা দৃষ্টান্ত তৈরি হলো। তো স্বাভাবিকভাবেই কৃষক সমাজকে ধন্যবাদ, এটা তাদের জয়। নরেন্দ্র মোদী আজকে মাপ চাইছেন দেশবাসীর কাছে। সাধারণত তিনি কখনো মাপ চান না, এটা আমরা দেখিনি এর আগে। আজকে যখন তিনি মাপ চাইছেন তখন এটা বুঝতে হবে তার অহংকার ভেঙে গেছে। কৃষকরা সেই অহংকার ভেঙে দিয়েছে। বিশেষ করে লখিমপুর খেড়িতে যেভাবে মন্ত্রীপুত্র গাড়ি চালিয়ে কৃষকদের মারলেন, তো এটা তো কল্পনা করা যায় না। এটা কোন রাজত্ব, কি জঙ্গলের রাজত্ব। আরেকটা বিষয় বলছিলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছিলেন তিনি এই আন্দোলনের জন্য সামিল হয়েছে। এটা বিষয়টা যদি একটু বলেন। এই বিষয়টা খুব সহজ। সেটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের লোক। মমতা বন্দ্যোপাধ্যায় এই আন্দোলনের সূত্রপাত থেকেই এটা বুঝেছিলেন যে এই আন্দোলন অনেক দূর যাবে, এই আন্দোলনের ভবিষ্যৎ তিনি বুঝতে পেরেছিলেন। সেই জন্য প্রথম থেকেই তিনি এই আন্দোলনকে সমর্থন করেছিলেন। আন্দোলনকারী নেতাদের সাথে তিনি নবান্নে আলোচনায় বসেছিলেন, আমি তার সাক্ষী। রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম এই আন্দোলনে সামিল ছিলেন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পূর্ণেন্দু বসু এবং তার বিধায়করাও এই কৃষি বিলের বিরুদ্ধে একাধিক আন্দোলন করেছে। আজকে সেই সফলতা পেল। হাওড়া থেকে জগন্নাথ সামন্ত, কলকাতা টিভি। বিস্তারিত খবরে যাব একটা বিরতির পর, সঙ্গে থাকুন। শুধু কেন্দ্রের কৃষি আইন প্রত্যাহার নয়, আন্দোলনে গিয়ে মৃত্যু হওয়া কৃষকদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি তুলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। শুক্রবার বহরমপুরে তিনি বলেন, নির্বাচনের টোটকা হিসেবে বাধ্য হয়েই প্রধানমন্ত্রী কৃষি আইন বাতিলের কথা ঘোষণা করেছেন। কৃষক মারা গেল এই আন্দোলন করতে করতে, অর্থাৎ আন্দোলনরত অবস্থায়। তাই আমাদের দাবি থাকবে যে শুধু কৃষি আইন প্রত্যাহার করলেই হবে না, যে 700 জন কৃষক মারা গেল তাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে। যে আজ মোদি বাধ্য হয়ে, যখন উত্তরপ্রদেশে কৃষক তার পাশ থেকে সরে গেছে, যখন হরিয়ানার কৃষক তার পাশ থেকে সরে গেছে, যখন পাঞ্জাবের কৃষক তার পাশ থেকে সরে গেছে, তখন এটা ভোটের টোটকা হিসাবে এই আইনটা প্রত্যাহার করতে চাইছে। কিন্তু আমরা প্রথম দিন থেকে বলে এসেছি যে ভারতবর্ষের 58% মানুষ কৃষির উপর নির্ভরশীল। ভারতবর্ষের কৃষিতে 20 থেকে 22 লাখ কোটি টাকা কারবার হয়। এই টোটাল কারবারটা ভারতবর্ষের মোদী সরকার কয়েকজন পুঁজিপতির হাতে তুলে দিতে চেয়েছিল, কিন্তু সে বুঝেছে
যে এখন না করলে উপায় নাই। তাই বিলম্বিত বোধোদয়ের পাশাপাশি তার সন্মুখের ভোট দয়ও হয়েছে। বিলম্বিত বোধোদয়, সন্মুখের ভোটোদয় দুটোই তার হয়েছে, তাই তাকে আজকে বাধ্য। কৃষি আইন প্রত্যাহারের জন্য এত সময় কেন লাগলো? মোদী সরকার ঔদ্ধত্য দেখিয়ে এই আইন প্রণয়ন করেছিল, কিন্তু ঔদ্ধত্য দিয়ে কোনো আন্দোলন আটকানো যায় না। কৃষি আইন বাতিলের প্রসঙ্গে মন্তব্য সিপিএম নেতা সুজন চক্রবর্তীর। প্রধানমন্ত্রী আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে বলেছেন যে কৃষি আইন 3টাকে রিপিল করবেন, বাতিল করবেন এবং কৃষকরা এরও তার খেতে চলে যায়। এত সময় লাগলো কেন? বেআইনিভাবে এই আইন করা হয়েছিল, ঔদ্ধত্য দেখিয়ে এই আইন করা হয়েছিল। আমি ক্ষমতাশালী, আমি যা বলবো সবাইকে মানতে হবে। কৃষকরা গত 1 বছর ধরে টানা লড়াইয়ের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছে, যতই পরাক্রমশালী হও না কেন আন্দোলনের কাছে কেউ নেই। ঐক্যবদ্ধ কৃষক আন্দোলনের জয়, প্রতিরোধের আন্দোলনের জয়, মোদিজির ঔদ্ধত্যের বিরুদ্ধে লড়াইয়ের জয়। স্বাধীনতার পর এত বড় কৃষক আন্দোলন এদেশে হয়নি, স্বাধীনতার পর এত বড় আন্দোলনের জয় এদেশে হয়নি। কেন্দ্রের বিজেপি সরকার ভয় পেয়েছে বলেই কৃষি আইন প্রত্যাহারের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। কৃষি আইন বাতিল নিয়ে প্রতিক্রিয়া বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মণ্ডলের। পাশাপাশি 2024 লোকসভা নির্বাচনে গোটা দেশ থেকে বিজেপি মুছে যাবে বলে দাবি অনুব্রতর। সামনে 24-এর ইলেকশন আছে। নরেন্দ্র মোদী বিজেপি সরকার রীতিমতো ভয় পেয়ে গেছে, নাহলে যা মন তাই করছে, যে কোনো ব্যাপারে অডিয়েন্স নিয়ে আসছে। পার্লামেন্টে আলোচনা করার ক্ষমতা নাই, অডিয়েন্স এনে ঝামালি করছে। আজকে তো কৃষকরা তো অনড় ছিল, তো কই বিজেপি সরকারের ধক? কেন প্রাইম মিনিস্টার কেন আজ ভয়ে তুললো? ও তো বলেছিল আমি তুলব না। বিজেপির অবস্থা সম্পূর্ণভাবে খারাপ। বিজেপির তলানিতে গিয়েছে, সেই তলানিতে যার ব্যাপারে বিজেপির শেষ রাস্তা। কৃষি আইন কেন, অনেক কিছু পাল্টাবে। তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে ফোনে হুমকির অভিযোগ। বৃহস্পতিবার রাতে একটি অচেনা নাম্বার থেকে ফোন আসে উদয়ন গুহর মোবাইলে। তাকে অশ্লীল ভাষায় গালিগালাজের পাশাপাশি দেখে নেওয়ার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। পুরো বিষয়টি নিয়ে তিনি সাইবার ক্রাইমে অভিযোগ জানাবেন। পুলিশ সুপারের কাছেও অভিযোগ জানানো হয়েছে। মূলত বিএসএফ এর কার্যকলাপ নিয়ে কিছুদিন আগে বেশ কিছু মন্তব্য করেছিলেন তিনি। তার মন্তব্য নিয়ে ঝড় ওঠে রাজ্য রাজনীতিতে। তবে এই বিষয়ে উদয়ন গুহকেই কাজ করায় দাঁড় করিয়েছেন বিজেপি বিধায়ক মিহির গোস্বামী। প্রচারে আসার চেষ্টা, মন্তব্য বিজেপি বিধায়কের। নন বেঙ্গলি যে কথা বলছিলেন এবং গালাগালি হুমকি কেন বিএসএফের বিরুদ্ধে বলেছি, এবং শুধু আমাকে না মমতা বন্দ্যোপাধ্যায়কে পর্যন্ত গালাগালি করা হচ্ছিল। তো যখন জিজ্ঞাসা করলাম যে কে বলছেন, কোথা থেকে বলছেন, সামনে এসে বলুন, তখন তো আরও গালাগালি। দেখে নেবো তোমাকে, অমুক করবো তমুক করবো, বিএসএফের বিরুদ্ধে কথা বলো। এত একটা প্রাইভেট নাম্বার থেকে ফোনটা এসেছিল, যেটা আইডেন্টিফাই করা যায় না, যেখানে রিং ব্যাক করা যায় না। উদয়নবাবু যে সন্ত্রাস করেন তার কথা অক্ষরে ছত্রে ছত্রে লিখে দিয়েছেন। তাই একজন নিজেই যিনি অন্যকে সন্ত্রাস করে বেড়ান, তাকে কেউ ভয় দেখাবে তো ভয় পাচ্ছেন কেন? এফআইআর করুন, এফআইআর করে তদন্ত করান, তাদেরই তো সরকার। মানে কি মনে হচ্ছে, মানে এই অভিযোগকে মানে মিথ্যা অভিযোগ হতে পারে, মানে শুধু পাবলিসিটির জন্য? তিনি বরাবরই নিজেকে প্রচারের আলোতে রাখতে চান। সে কখনো কুকথা বলে, কখনো বা ভয় দেখিয়ে তিনি প্রচারের আলোতে থাকতে চান। সেটাই তার একটা, এটা হয়তো তার একটা অপপ্রয়াস। রাস্তার জন্য জমি মাপতে গিয়ে ধূপগুড়িতে বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়তে হয় জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকদের। ঝাঁটা হাতে বিক্ষোভ দেখান মহিলারা। জমির দাম নির্ধারণের আগেই মাপার কাজ শুরু হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। পরে বিশাল পুলিশের উপস্থিতিতে জমি মাপার কাজ শুরু হয়। রাস্তা সম্প্রসারণের কাজে জমি মাপতে গিয়ে বাধার মুখে পড়ে জাতীয় সড়ক কর্তৃপক্ষ। ঝাঁটা হাতে আধিকারিকদের সামনে বিক্ষোভ দেখান মহিলারা। শুক্রবার ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি বৈদ্যাশ্রম এলাকায়।
4 লেনের রাস্তা তৈরির জন্য এদিন সকালে এলাকায় যান জাতীয় সড়ক কর্তৃপক্ষের আধিকারিকরা। জমি মাপের কাজ শুরু হতেই বিক্ষোভ দেখান বৃদ্ধাশ্রমের মল্লিক পাড়ার বাসিন্দারা। ঝাঁটা হাতে রাস্তায় বেরিয়ে আসেন গ্রামের মহিলারা। বিক্ষোভকারীদের অভিযোগ, জমির দাম নির্ধারণের আগেই মাপার কাজ শুরু হচ্ছে। পাশাপাশি 3-4 ফসলি জমি দিতে অস্বীকার করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ধূপগুড়ি থানার পুলিশ গেলে পুলিশের সঙ্গেও বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন বিক্ষোভকারীরা। বিক্ষোভের খবর ছড়িয়ে পড়ে লাগোয়া গ্রামগুলিতেও। এরপরই খলাই গ্রামের অনিচ্ছুক জমিদাতারাও এলাকায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। খলাই গ্রামেও ঝাঁটা হাতে রাস্তায় বেরিয়ে আসেন গ্রামের মহিলারা। পুলিশের সঙ্গে বচসা ও হাতাহাতিতে জড়িয়ে পড়েন অনেকে। আপনাদের তো ক্ষতিপূরণ ক্ষতিপূরণ তো টাকা তো থাকবে না, টাকা তো থাকবে না। জমি পাওয়া যাবে আমাদের যুগ যুগান্তর আমরা 2 সিঁড়ি 4 সিঁড়ি 5 সিঁড়ি আমরা এই জমিতে চাষ করে খাই। আমরা চাষি, আমরা প্রকৃত চাষি, আমরা ব্যবসায়ী না। বৈশাখ খাইলে স্যার টাকা কতদিন থাকবে? পুলিশ কি বলছে? আইসি সাহেব ওই যে ধাক্কাধাক্কি মহিলাদের উপর টর্চার করলো আমাদের। আমরা তারপরে গেছি, আমাদের ভয় দেখাচ্ছে, কি বলে গুলি করবো, অমুক করবো, এগুলো বলছে ওরা। আমরা তো আর এই পর্যন্ত যা করছে আর আমরা মাপতে দেবো না। এতে যদি মারামারি হয় হবে। ভিডিওকে অনেক কিছু বলা হলো, ভিডিওর সদ উত্তর আমরা পাইনি। এর আগে তো প্রশাসনের তরফে বলছে যে আপনারা নাকি জমি দিতে চাইছেন। না না না, এটা স্যার এটা ভুল, মিথ্যা কথা, ওদের একদম মিথ্যা কথা। ধূপগুড়ি থানা থেকে বিশাল পুলিশ বাহিনীর পাশাপাশি প্রশাসনের উচ্চ কর্তাদের উপস্থিতিতে জমি মাপার কাজ শুরু হয়। ধূপগুড়ি থেকে কৌস্তব ভৌমিকের রিপোর্ট, কলকাতা টিভি। বিস্তারিত খবরে যাব একটা বিরতির পর, সঙ্গে থাকুন। প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীকে আবেদন করার 48 ঘন্টার মধ্যেই বাগদা থেকে হাওড়া পর্যন্ত সরকারি বাস পরিষেবা চালু হলো। বুধবার উত্তর 24 পরগনার মধ্যম গ্রামের প্রশাসনিক সভায় বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস বাগদা থেকে কলকাতার জন্য বাসের দাবি করেছিলেন। দ্রুত বাস চালু করার নির্দেশ দিয়েছিলেন মমতা। শুক্রবার সরকারি বাসের শুভ সূচনা করেন বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস। শুক্রবার বাগদা পুরাতন বাজার থেকে বাগদা হাওড়া বাসের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর 24 পরগনার আরটিও বোর্ডের সদস্য প্রিয়াংশু পান্ডে। বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন। আপাতত এই রুটে একটি বাস চলবে। মানবিক মুখ্যমন্ত্রী একটা কারণেই তো মানুষ বলেন, এবং সেটা প্রমাণ করলেন আরেকবার যে বাগদার মানুষ সমস্যায় মধ্যে আছে পরিবহন নিয়ে। তিনি 24 ঘন্টার মধ্যে অর্ডার করিয়ে দিলেন যে বাগদার মানুষ শুধু উপকৃত হলেন। এটা বাগদার মানুষের দীর্ঘদিনের দাবি ছিল যে স্থায়ীভাবে বাগদা থেকে কলকাতা মুখে এই পরিবহনের ব্যবস্থা হোক। সেটার জন্য সকল বাগদা মানুষের পক্ষ থেকে আমি বাংলার মুখ্যমন্ত্রীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন। জমি বিবাদকে কেন্দ্র করে দুই পরিবারের সংঘর্ষে এক ব্যক্তির মৃত্যু জলপাইগুড়ির গড়ালবাড়ি গ্রাম পঞ্চায়েতের শুভচনী পাড়ায়। ঘটনায় জখম হয়েছেন বেশ কয়েকজন। একাধিক বাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি ভাঙচুর করা হয়েছে বলেও বেশ কয়েকটি বাড়িতে অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, কম বেশি 18 বিঘা জমিকে কেন্দ্র করে বৃহস্পতিবার বিবাদ বাঁধলে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। সংঘর্ষ চলাকালীন মজমুদ্দিন ইসলাম নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে গুরুতর জখম হন তিনি। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার সকালে মারা যান তিনি। খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীদের একাংশের মধ্যে উত্তেজনা ছড়ালে একাধিক বাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে আগুন নেভাতে গেলে দমকল কর্মীদের বাধা দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানার পুলিশ। ঘটনার পরই গ্রাম ছাড়া রয়েছেন একাধিক পরিবার। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে পুলিশ ও র্যাব। তখন শুনছি যে মারা গেছে আমার কাকারা, লোক আমরা বলতে পারি কত লোক, কয়েকটা পাড়ার লোক আসছে, কিন্তু আমরা ওখান থেকে আইসা আমি দেখছি ধাউ ধাউ করে জ্বলতেছে, আমাকে টানিয়ে নিয়ে গেছে ওদিকে ওই দোকানটার ওখান থেকে এই মাত্র আসলাম। আমি অসুস্থ তো, বাড়ি সব জ্বালিয়ে দিচ্ছে। মারপিট জবরদখল জমি এমন করে জমিটা দখল দিয়ে বাইফোর্স, ওদের নামে কোনো নেই, এলার টেলার কোনো কিছু নেই, ওরা বাইফোর্স। এখানে একটা জমি নিয়ে লং ডিসপিউট ছিল, তাতে কালকে বোথ পার্টির মধ্যে মারামারি হয়েছে। বোথ পার্টি আর ক্লেমিং যে জমিটা ওদের, মারামারিতে ওরা হসপিটালাইজ হয়েছে বোথ পার্টি। তার মধ্যে একজন মারা গেছেন শিলিগুড়িতে রেফার হয়ে। তারই রিপারকেশনে কিছু বাড়ির বাইরে ওয়ালের ইস্যু ছিল, ওখানে আগুন টাগুন লাগানো হয়। রায়নার ব্যবসায়ী খুনের ঘটনায় বিহার থেকে আরো 2 অভিযুক্তকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতদের নাম মেহতাব আলম এবং সাইবে আলম।
দুজনেরই বাড়ি কলকাতার নারকেলডাঙ্গায়। বৃহস্পতিবার বিকেলে বিহারের রামপুর থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করে রায়না থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, দেরিয়াপুরে গ্রামের পৈতৃক বাড়িতে আসা ব্যবসায়ী সব্যসাচী মণ্ডল খুনের ঘটনার তদন্তে ওই দুজনের নাম উঠে আসে। পুলিশ জানতে পারে খুনের ঘটনার পরই এলাকা ছেড়ে চম্পট দেন দুই অভিযুক্ত। গোপন সূত্রে অভিযুক্তের পালিয়ে যাওয়ার ঠিকানা পায় রায়না থানার পুলিশ। এরপরই রামপুর থানার সঙ্গে যোগাযোগ করে ধৃতদের গ্রেফতার করা হয়। টোটোর মধ্যে সোনার বিস্কুট লুকিয়ে পাচার করতে গিয়ে গ্রেফতার এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে স্বরূপনগরের ভারত বাংলাদেশ সীমান্ত হাকিমপুরে। বৃহস্পতিবার রাতে যাত্রী নিয়ে সুমন মণ্ডল নামে ওই টোটো চালক যাচ্ছিলেন। সীমান্তরক্ষীর রুটিন তল্লাশি চালাতে গিয়ে টোটোর ব্যাটারির মধ্যে থেকে 6টি সোনার বিস্কুট উদ্ধার করেছে। বিস্কুটগুলির ওজন প্রায় 700 গ্রাম। চালককে আটক করে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেয় জওয়ানেরা। উদ্ধার হওয়া সোনার বিস্কুটগুলি তেঁতুলিয়া শুল্ক দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। সীমান্তরক্ষীর প্রাথমিক অনুমান, ইন্দোনেশিয়া, দুবাই, বাংলাদেশ হয়ে সোনার বিস্কুটগুলি এদেশে আনা হয়েছে। কোন আন্তর্জাতিক পাচার চক্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কৃষি আইন প্রত্যাহারের পরেই বিক্ষোভে ফেটে পড়লেন একাধিক বিজেপি নেতা। রাজ্যের অন্যান্য জেলার মতো পশ্চিম মেদিনীপুরেও কৃষি আইন নিয়ে বুঝিয়েছিলেন প্রধানমন্ত্রী সহ অন্য বিজেপি নেতারা। এরপরেই ক্ষোভ উগরে দিলেন বিজেপি নেতারা। মূলত যেসব বিজেপি নেতারা কৃষি আইনের সপক্ষে বক্তব্য রেখেছিলেন, কিভাবে তারা এবার সাধারণ মানুষের পাশে দাঁড়াবেন তা নিয়ে চিন্তায় বিজেপি নেতারা। ইতিমধ্যে সোশ্যাল সাইটে নিজের বক্তব্য পোস্ট করেছেন বিজেপি নেতা শিবু পানিগ্রাহী। আগামী দিনে তাদের ভূমিকা কি হবে সেই বিষয়েও দিশেহারা বিজেপি নেতারা। দেখুন, আজকের ঘোষণাটা তো বড় ইস্যু। তার সাথে সাথে আমি বলি, আফটার কাউন্টিং বিধানসভা নির্বাচন, এমনি মানুষ হতাশ হয়ে গিয়েছে। বিশ্বাস অধিকাংশ নেতৃত্ব থেকে সাধারণ কর্মী পর্যন্ত বিশ্বাস উড়ে গিয়েছে ভারতীয় জনতা পার্টির প্রতি। তারা কিন্তু আপনি যদি দেখেন বিভিন্ন ওয়ার্ড থেকে বিভিন্ন অঞ্চল, ব্লক, জেলায় দেখুন যে কর্মী সংখ্যা একদম কমে গিয়েছে একদম, এবং নেতৃত্বরাও যে যার চুপ হয়ে বসে রয়ে। হাতির পালকে জঙ্গলে ফেরাতে রাতভর অভিযান বন দফতরের। হাতির পারাপারের জন্য প্রায় 2 ঘন্টা ধরে বন্ধ রাখা হয় পারাজ থেকে পানাগড় লাইনে ট্রেন চলাচল। হাতির পালকে জঙ্গলে ফেরাতে 2 নম্বর জাতীয় সড়কও আটকে দেওয়া হয়। মূলত কয়েকদিন ধরে পূর্ব বর্ধমানের গলসি ও আউশগ্রামের তাণ্ডব চালায় 66টি হাতির একটি দল। হাতিগুলিকে জঙ্গলে ফেরাতে হুলাপাটিরও সাহায্য নেওয়া হয়। একই সঙ্গে হাতি তাড়ানোর জন্য অত্যাধুনিক গাড়ি ও জিপিএস এর সাহায্য নেওয়া হয়েছে। এরপর হাতিগুলিকে বাঁকুড়ায় পাঠানো হয়। বাঁকুড়া সোনামুখী রেঞ্জ থেকে জয়পুর ও বিষ্ণুপুরের দিকে পশ্চিম মেদিনীপুরের জঙ্গলে ফেরানো হবে হাতির পালকে। শিলিগুড়ি শহরে একমাত্র শ্মশান কিরণচন্দ্র শ্মশান ঘাটের ইলেকট্রিক চুল্লি বিকল হওয়ায় সৎকার করতে গিয়ে সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা। বৃহস্পতিবার রাতে খারাপ হয়ে যায় বৈদ্যুতিন চুল্লিটি। এর আগে শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্টের তরফে জলপাই মোড়ের কাছে ইলেকট্রিক চুল্লি বসানোর চিন্তা ভাবনা হলেও রাজনৈতিক কারণে পরে তা বাস্তব রূপ পায়নি। এরপরে শিলিগুড়ির বহু দূরে শাহজিঙিতে একটি ইলেকট্রিক চুল্লি হলেও সেভাবে সমস্যার সমাধান হয়নি। তাই চুল্লি বিকলে সমস্যায় পড়েছেন সকলেই। বুধবার রাতে পোড়ামাতলায় মহিষ মর্দিনীর পুজো দিয়ে শুরু হয়েছে নবদ্বীপের রাস। বৃহস্পতিবার রাতে বিভিন্ন পুজো মণ্ডপে কালী পুজোর পর শুক্রবার সকাল থেকে বৈষ্ণব মতে শ্রীকৃষ্ণের রাস যাত্রা শুরু নবদ্বীপে। কথিত রয়েছে একসময় শ্রী চৈতন্যের জন্মস্থান নবদ্বীপের মানুষ বৈষ্ণব ধর্ম গ্রহণ করতে থাকেন। পরে রাজা কৃষ্ণচন্দ্রের আমলে কয়েকটি শাক্ত কালীর মূর্তি গড়ে পুজো শুরু হয়েছিল। সেই থেকেই নবদ্বীপের রাসে শাক্ত ও বৈষ্ণবের মহামিলন ক্ষেত্র হয়ে ওঠে। নবদ্বীপ পুরো এলাকায় 212টি অনুমোদিত বারোয়ারি পুজো হচ্ছে। এছাড়াও
বাবলারি পঞ্চায়েত এলাকায় আরও 30টি পুজো হচ্ছে। মাঝদিয়া পানশিলা পঞ্চায়েত ও মহিলা পঞ্চায়েত মিলিয়ে আরও 31টি পুজো রয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, করোনা সতর্কতায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। রাস উৎসবে মেতেছেন নবদ্বীপবাসী। বহু ঐতিহ্যবাহী নবদ্বীপের এই রাস জেলার বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত অনুরাগী অসংখ্য মানুষ আসেন রাসের সময় নবদ্বীপে। বিস্তারিত খবরে যাব একটা বিরতির পর, সঙ্গে থাকুন। করোনার জেরে বন্ধ মুর্শিদাবাদ কান্দির লালাবাবুর বাড়ির 200 বছরের রাস উৎসব। নিয়ম মেনে শুধু পূজার্চনা হলেও নেই সেই আড়ম্বর। কান্দের রাজপরিবার রাধাবল্লভ জিউয়ের মন্দিরে 200 বছরের রাস উৎসব দেখতে দূর দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমাতেন। এবারও এসেছিলেন অনেকে, কিন্তু করোনার জেরে এবার বন্ধ রাখা হয়েছে উৎসব। নিরাশ ভক্তরা। কান্দির রাজ পরিবারের এই রাধাবল্লভ জিউর মন্দিরে রাস উৎসবকে ঘিরে নানান অনুষ্ঠানের পাশাপাশি মন্দির সংলগ্ন মাঠে বসে মেলার আসর। তবে করোনা আবহের কারণে সমস্ত কিছুই রয়েছে বন্ধ। ফলে যে সমস্ত মানুষ রাস উৎসবকে ঘিরে এই মন্দির চত্বরে উপস্থিত হচ্ছেন, এক রাস হতাশা নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে তাদের। করবো যে অন্যান্য বার তো ভীষণ জাঁকজমকভাবে এই রাস উৎসব পালিত হয়, এবারে এবারে সেরকম কিছুই হয়নি। তবে আমরা যেটা দেখছি নিত্য পুজো যেটা হয় সেইভাবেই আমরা এসছি, কিন্তু এখানে এসে দেখছি সবই ফাঁকা। অনুষ্ঠান বিভিন্ন রকমের সাংস্কৃতিক প্রোগ্রামও হয়, বা এখানে রং টং বা সব কিছু ঠাকুর সব কিছুই মানে একটা খুব সুন্দরভাবে হয়। সেটা এবার করোনা পরিস্থিতির জন্য হচ্ছে না। তাই আমরা এই যেভাবে পুজো দিতে আসি সেইভাবে এখানে এসছি। বলছি যে কেমন লাগছে এই যে এটা একটু ফাঁকা ফাঁকা লাগছে, ভালো লাগছে না সেরকম অন্যবারের তুলনায়। একটু ফাঁকা মানে তবুও মানে ভগবানের কাছে এসছি, ওই জন্যে ভালোই বলতে হবে, কি খারাপ তো বলা যায় না। করোনা প্রবাহের জন্যে হয়তো প্রচুর লোকজন এখানে আসা যাওয়া করবে বা প্রচুর ভিড় ভাট্টা হবে, সেই জন্য কোনো রকম পারমিশন কোনো জায়গা থেকেই পাওয়া যায়নি। সেই জন্য যাতে অতিরিক্ত লোক সমারোহ না হয়, সেই জন্য আপাতত আমরা হয়তো অনুষ্ঠানটা বাধ্য হয়েছি বন্ধ রাখতে। আবার সামনে বছর দেখা যাবে যে কীভাবে অনুষ্ঠান করা যাবে। কান্দি থেকে অভিজিৎ ঘোষ, কলকাতা টিভি। ইতিমধ্যে পড়েছিল প্রাচীনকালের একাধিক মূল্যবান মূর্তি, কখনো পাচার করার পথে, কখনো বা দাবিদারহীন ওইসব মূর্তিগুলি বাজেয়াপ্ত করে রাখা ছিল বিভিন্ন থানায়। বছরের পর বছর মালখানায় পড়ে থেকে মূর্তিগুলি নষ্ট হতে দেখে সেই সব প্রাচীন ইতিহাস ধরে রাখার পরিকল্পনা করে দক্ষিণ দিনাজপুর পুলিশ। সেই মতো পুলিশ সুপারের অফিসে তৈরি হয় সংগ্রহশালা। সেখানেই ঠাঁই মিলেছে সেন ও পাল যুগের দুষ্প্রাপ্য মূর্তিগুলির। অবিভক্ত ভারতে দক্ষিণ দিনাজপুর ছিল ইতিহাসের আতুরঘর। সেন ও পাল রাজত্বের ব্যাপ্তি ছিল এখানে। পরবর্তীকালে মাটি খুঁড়ে বেশ কিছু দুষ্প্রাপ্য মূর্তি উদ্ধার করেন কেন্দ্রীয় পুরাতত্ত্ব মন্ত্রক। সেই সুবাদে বালুরঘাট ও লাগোয়া এলাকায় মূর্তি পাচারের ঝোঁক ছিল একটা সময়। মূর্তি পাচার করতে গিয়ে পুলিশের হাতে ধরাও পড়েছে একাধিক পাচারকারী। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়া সেন ও পাল যুগের সেই সব মূর্তি রাখা ছিল বিভিন্ন থানার মালখানায়। বছরের পর বছর মালখানায় পড়ে থেকে মূর্তিগুলি নষ্ট হতে দেখেই সেই সব প্রাচীন ইতিহাস ধরে রাখার পরিকল্পনা করে দক্ষিণ দিনাজপুর পুলিশ। সেই মতো পুলিশ সুপারের অফিসে তৈরি হয় সংগ্রহশালা। সেখানেই ঠাঁই মিলেছে সেন ও পাল যুগের দুষ্প্রাপ্য মূর্তিগুলির। টেকিং ইট ফরওয়ার্ড, নেক্সট আমাদের একটা স্টেপ আছে, আমাদের একটা ছোটো একটা মিউজিয়াম আমাদের বালুঘাট থানায় করছি আমরা। তো এরপরে কী করবো, বাচ্চাদেরকে বালুঘাট থানায় নিয়ে যাবো। ওখানে একটু বালুঘাটের ছোটো একটা হিস্ট্রি থাকবে। যেমন আপনার এই সেপ্টেম্বর 14 যেটা এখানে হয়, আপনার কুইট ইন্ডিয়া মুভমেন্টের অ্যানিভার্সারি যেটা হয়, তো ওইটা একটা ছোটো হিস্ট্রি থাকবে ওখানে। তারপরে তেভাগা মুভমেন্ট আছে, তারপরে হিলি রেড ডাকাতি হয়েছিল। ওইগুলো বালুঘাটের ছোটোখাটো যে হিস্টোরিক্যাল ইভেন্টস আছে, ওইগুলো একটা ছোটো ওখানে ডেপিকশন থাকবে। আর তারপরে ওনাদেরকে থানা দেখানো হবে। তো এরকম করলে কি আছে কি আমাদের থানা পুলিশ অ্যান্ড পাবলিক রিলেশন ইম্প্রুভ হবে। অ্যান্ড যতই বেশি আমাদের ইন্টারাকশন হবে পাবলিক অ্যান্ড চিলড্রেন, তো আমাদের
একটা কী হবে কি মানুষের মধ্যে একটা ভালো চিন্তা আসবে কি হ্যাঁ পুলিশ আসে, অ্যান্ড সব প্রবলেম সলিউশনই কিন্তু যেটুকু আমরা পাচ্ছি আমরা করতে চাই। তো এটাই টু ইমপ্রুভ দ্য পাবলিক রিলেশন, এটা আমাদের চেষ্টা আছে। তো টেকিং ফরওয়ার্ড, লেটস সি হাউ দ্য ইনপুট কামস। জেলা পুলিশের সংগ্রহশালায় রাখা হয়েছে বুদ্ধ, সূর্য ও বিষ্ণুর একাধিক মূর্তি। বেলে পাথর ও কোষ্টি পাথর দিয়ে তৈরি হয়েছে সেগুলি। শুধু দুষ্প্রাপ্য মূর্তি নয়, স্বাধীনতা সংগ্রামের অনেক ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বালুরঘাটে। সেই সবের প্রামাণ্য নথিপত্র সংগ্রহশালায় রাখার পরিকল্পনা রয়েছে দক্ষিণ দিনাজপুর পুলিশের। বালুরঘাট থেকে সুদীপ বলের রিপোর্ট, কলকাতা টিভি। বিস্তারিত খবরে যাব একটা বিরতির পর, সঙ্গে থাকুন। নবম দশম শ্রেণীর ক্লাস চলছে। দাদা দিদিদের স্কুলে যেতে দেখে মুখ ভার খুদে পড়ুয়াদের। কবে স্কুলে যেতে পারবে তারই অপেক্ষায় রয়েছে তারা। খুদেদের মনের কথা জানতে পেরে পাড়ায় পাড়ায় ক্লাস নেওয়ার উদ্যোগ নিয়েছেন ধূপগুড়ির বৃদ্ধাশ্রম দিব্যজ্যোতি হাই স্কুল কর্তৃপক্ষ। 12ঘড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকার পাড়ায় পাড়ায় চলছে ছোটদের পড়াশুনো। এমন উদ্যোগে খুশি অভিভাবকেরাও। সরকারি নির্দেশ মেনে গত মঙ্গলবার থেকে খুলে গিয়েছে রাজ্যের সমস্ত স্কুল কলেজ। পঠন পাঠন শুরু হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত। তবে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের কিন্তু এখনও স্কুলে যাওয়া শুরু হয়নি। পাড়ার দাদা দিদিদের স্কুলে যেতে দেখে মুখ ভার হয়েছিল এই সমস্ত খুদে পড়ুয়াদের। তারা কিন্তু স্কুলে যেতে চাইছিল, তবে স্কুলে যাবে কীভাবে, এখনও তো সেরকম কোনো নির্দেশ নেই। তাদের কথা মাথায় রেখেই ধূপগুড়ির বৃদ্ধাশ্রম বিদ্যানিকেতন বিদ্যালয়ের অভিনব উদ্যোগ। স্কুলের পার্শ্ব শিক্ষকরা এখন থেকে এভাবেই এই এলাকার বিভিন্ন পাড়ায় পাড়ায় গিয়ে বাচ্চাদের পড়াবেন। খুশি হয়েছেন এই সমস্ত খুদে পড়ুয়ারা। পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের এখানে পড়ানো হচ্ছে। পালা করে বিভিন্ন এলাকায় চলবে এই ক্লাস। আর শিক্ষক শিক্ষিকাদের এই উদ্যোগে খুশি হয়েছেন এলাকার বাসিন্দারা, অভিভাবকরা। ভালোই হয়েছে। এতদিন ওই 4টে ক্লাসে সবাইরে বন্ধ হওয়ার পরে এখন 2 দিন থেকে ওই যে নবম থেকে দ্বাদশ শ্রেণী শুরু হয়েছে, ওরা কিন্তু ছটপট করতেছে। এখন শিক্ষকরা, আমরা গার্জিয়ানগুলোও খুব খুশি হয়েছি। ছোট্ট 5-এর একটি বাচ্চা আমাকে ফোন করে বলে, স্যার আমরা কি স্কুলে আসবো না? তখনই কিন্তু আমার মাথায় আসে যে ওরা আসতে পারছেন, ওরা অনেকটাই আশা হতো। সেই পরিপ্রেক্ষিতে তখন আমি আমার শিক্ষক, সহশিক্ষক এবং পরিচালনা সমিতিদের নিয়ে আমি একটা শেয়ার করি যে আমরা কি প্যারা টিচারদের, মনোনয়ন শিক্ষকদের নিয়ে আমরা কি তাদের কাছে পৌঁছতে পারি না? সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে পরশুদিন মিটিং করে আজকে কিন্তু আমরা এই বিভিন্ন এরিয়াতে আমরা আজকে এখানটায় করেছি, আগামীকাল আবার আরেক জায়গায় রয়েছে, পরশুদিন আবার আরেক জায়গায় করবো, এখানটায় আবার সাইক্লিং কোয়ার্টারে আমরা ফিরে আসবো। স্কুল না হোক, খোলা মাঠে ক্লাস করতে পেরে খুশি ছাত্রছাত্রীরা। পাশাপাশি শিক্ষকদের এই উদ্যোগে খুশি হয়েছেন অভিভাবকরাও। তারাও জানিয়েছেন 2 বছর থেকে প্রায় তারা স্কুলে যাচ্ছেন না, এই কারণে এরকম একটা ক্লাসের দরকার ছিল। জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে কৌস্তব ভৌমিক, কলকাতা টিভি। দামোদরের এক দ্বীপের জঙ্গল পরিষ্কার করে চাষ করে কর্মসংস্থানের দিশা দেখিয়েছেন দুর্গাপুরের অরবিন্দ নন্দী। পাশাপাশি শিল্পাঞ্চলে গড়ে উঠেছে ছোটখাটো পর্যটন কেন্দ্র। পিকনিকের মৌসুমে দেদার ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। দামোদরের তীর লাগোয়া কটেজে দুদণ্ড কাটিয়ে নির্জনতার স্বাদ নিচ্ছেন পর্যটকের দল। নদের তীরে থাকতে থাকতে ভালোবেসে ফেলেছেন দামোদরকে। নদের এক দ্বীপের জঙ্গল পরিষ্কার করে ধান সহ সবজি চাষ করে কর্মসংস্থানের দিশা দেখিয়েছেন দুর্গাপুরের অরবিন্দ নন্দী। পাশাপাশি সেখানে গড়ে উঠেছে পর্যটন কেন্দ্র, নাম হুচুকডাঙ্গা। ভূমিপুত্র হিসেবে এলাকায় পরিচিত অরবিন্দবাবু একজন রাজনীতিবিদও। 2012 সালে দুর্গাপুর পুরসভার নির্দল প্রার্থী হয়ে ভোটে জয়ী হয়েছিলেন। পরে তিনি তৃণমূলে যোগ দেন। অরবিন্দবাবুর দাবি, নদের উর্বর পলিতে চাষাবাদ করে এলাকার যুবকদের কর্মসংস্থান হয়েছে। পাশাপাশি হুচুকডাঙ্গাকে সাজিয়ে তুলে পর্যটন কেন্দ্রের রূপ দেওয়ায় বহু যুবক যুবতী সহ বয়স্ক মানুষের কর্মসংস্থান হয়েছে। শুধু দুর্গাপুর নয়, লাগোয়া জেলা সহ কলকাতা এবং ভিন রাজ্য থেকে বহু মানুষ ভিড় জমাচ্ছেন হুচুকডাঙ্গায়। পিকনিকের পাশাপাশি দামোদরের তীরের কটেজে বসে নির্জনতার অনুভূতি পাচ্ছেন পর্যটকেরা।
রাজনৈতিক জীবনের পাশাপাশি কৃষিকাজেও একইভাবে মনোনিবেশ করেছেন এই এলাকার প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী। দামোদরের যেই উর্বর মানাচর, এই মানাচরে বিঘের পর বিঘে পরিষ্কার করে তিনি ফলিয়েছেন ফসল, এবং একদিকে এই এলাকার বেকার যুবক যুবতীদের যেমন কর্মসংস্থান হচ্ছে, অন্যদিকে তাকে দেখে উৎসাহিত হচ্ছেন অনেকেই। তিনি জানাচ্ছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তিনি এই জঙ্গল পরিষ্কার করে সবজি চাষে মন দিয়েছেন। সকাল থেকে সারাদিন রাজনৈতিক জীবনের পাশাপাশি এইদিকে দুপুরের পর থেকে এসে কৃষিকাজে হাত লাগান। এইভাবেই এখানে বিঘের পর বিঘে সবজি চাষ করে এলাকার মানুষকে দিশা দেখাচ্ছেন এই এলাকার প্রাক্তন কাউন্সিলর অরবিন্দ নন্দী। রাজনীতিটা আলাদা, রাজনীতিটা একটা আলাদা পার্ট, আর চাষটা একটা জীবিকার আলাদা পার্ট। রাজনীতিটা হচ্ছে লড়াই একটা অন্যায় প্রতিবাদের, আর চাষটা হচ্ছে একটা জীবিকা। কাজে চাষটা ছিল, রাজনীতিটা তার সাথে অ্যাড হয়েছিল। চাষ একটা নেশা, আর বছরে যদি একটা চাষ বা বছরে সারা বছরের ফসল যদি ঘরে না যায়, তাহলে মনে হয় কোনোই কাজ করছি না। কী কী লাগালেন মোটামুটি? মোটামুটি এখন লাগানো চলছে আলু, আর লাগানো হয়েছে টমেটো, সর্ষে, বরবটি, বিনস, এরকম যতগুলো কতজন মানুষের কর্মসংস্থান করেছেন মোটামুটি এই করে? মোটামুটি এখানে আছে 30 জন। পর্যটন যারা করতে আসে তারা তো ধরুন মূলত পর্যটনের সাথে তারা খাওয়া দাওয়াও করে, এবং পিকনিকের মতন তারা যেমন খাওয়া দাওয়া করে, এবং সেই খাওয়া দাওয়ার আনাজগুলো এখান থেকেই উৎপাদন হচ্ছে, সেটাও দেখে তারা একটু আনন্দ করে। দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি। জেলার সারাদিন এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।